প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। ওয়াও ওয়াও ওয়াও, চমৎকার। প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে তোমাদের বিজ্ঞান বইয়ের নতুন আরও একটি অধ্যায়ে, যেটার হেডিংটা হচ্ছে যে আমাদের যারা প্রতিবেশী। অনেক সুন্দর একটি টপিক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপিকটা যেমন চমৎকার, আর এটার হচ্ছে ছবিটা তার থেকে বেশি চমৎকার। তো দেখি আমরা এখানে কি বলা হয়েছে। চলো আমরা সবাই মিলে একসাথে পড়ি। এখানে বলা হয়েছে যে বলতে পারো আমাদের প্রতিবেশী কারা, তাদের সম্পর্কে কি তোমার জানতে ইচ্ছে করে না? শুধু মানুষ নয়, কিন্তু বরং আমাদের চারপাশে যে এত রকম গাছ, পাখি, পশু, কীটপতঙ্গরা রয়েছে, তারাও তো আমাদের প্রতিবেশী। তাদের সম্পর্কেও তো আমরা জানতে চাই। একই সাথে আমরা এটাও জানতে চাই যে আমাদের প্রতিবেশী থেকে কোন কোন জীব হারিয়ে গেছে। আমাদের চারপাশের এসব প্রতিবেশীর এবং হারিয়ে যাওয়া প্রতিবেশীদের খুঁজে বের করাই এবারের কাজ। তো প্রিয় বন্ধুরা, এই হেডিংটা এবং হচ্ছে যে ছবিটার মাধ্যমে এই পৃষ্ঠাটি শেষ করেছে। এরপর হচ্ছে যে এখানে একটি ম্যাউসের ছবি দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ৭৬ পৃষ্ঠাটি শুরু হয়েছে। তো ৭৬ পৃষ্ঠার একদম হেডিং এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে প্রথম সেশন, যেখানে বলা হয়েছে, আচ্ছা তোমার বাসায়, স্কুলে বা আশপাশে কত ধরনের জীব আছে কখনো খেয়াল করেছ? শুধু পাখির কথাই ধরা যাক, কত ধরনের পাখি আসলে তোমাদের এলাকায় আছে তা কি কখনো লক্ষ্য করে দেখেছ? একটু ভেবে দেখো তো। একই কথা বলা চলে চার পেয়ে পশু, পোকা, এমনকি গাছের বেলাতেও কত রকম ফুলের গাছের দেখা তোমাদের আশপাশেই মেলে। কত রকম সবজি তোমার এলাকায় চাষ করা হয়, তাও কি কখনো সেভাবে খেয়াল করেছ? এই শিখন অভিজ্ঞতায় শুরুতেই আমরা এই কাজটি করে নিই। কি বলো? আগে নিজেরা ছোট ছোট দল বসে মনে করার চেষ্টা করো, চলতে ফিরতে কত ধরনের জীব তোমাদের চোখে পড়ছে। এবার নিজেদের খুঁজে দেখার পালা। এখন সবাই যদি সব ধরনের জীব খুঁজতে শুরু করো, তাহলে তো অনেক সময় লেগে যাবে, তাই না? দলে ভাগ হয়ে কাজটা করতে বরং সুবিধা হবে। শিক্ষকের সহযোগিতায় তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে যাও। প্রতিটি দল ঠিক করে নাও তোমরা কোন কোন ধরনের জীব অনুসন্ধান করবে। কোনো দল হয়তো শুধু কত ধরনের পাখি তোমাদের এলাকায় আছে তা নোট করবে। আরেক দল হয়তো শুধু কত রকম পোকামাকড় আছে তার এলাকায় সেটা তালিকা করবে। স্কুলের চৌহদ্দি থেকেই কাজটা শুরু করা যাক তাহলে। এরপরে হচ্ছে যে কাজ শুরু করার আগে একটা চমৎকার নাম বেছে নাও তোমরা। ধরো তোমাদের দলের কাজ হলো পোকার কত ধরন আছে তা তালিকা তৈরি করা। দলের নাম তাহলে কি হতে পারে? ফড়িং নাকি পিপিলিকা? একটা নাম সবাই আলোচনা করে চূড়ান্ত করে ফেলো। আচ্ছা, এরপর হচ্ছে 30 মিনিট সময় নিয়ে স্কুলের আশপাশের এলাকা ভালো করে খুঁজে তালিকা তৈরি করো। চাইলে পুরো দল একসাথে না গিয়ে জোড়ায় ভাগ হয়ে খুঁজতে পারো। কাজ শেষ। তাহলে পরের পৃষ্ঠার চকে তোমাদের দল কতগুলো জীবের দেখা পেয়েছে তাদের নাম টুকে ফেলো। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 77 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 77-এর মধ্যে কি আছে। তো আমরা এখানে একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি চক আছে। তো আমাদের হচ্ছে যে মূলত এই পৃষ্ঠার মধ্যে এই চকটি ফিল আপ করতে হবে, এটাই আমাদের কাজ। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। এই চকটি ফিল আপ করার আগে যেহেতু এখানে কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই, তার মানে হচ্ছে এটার ইনস্ট্রাকশনটা এর আগের পেজে দেয়া আছে। এখানে বলা হয়েছে যে এবার 30 মিনিট সময় নিয়ে স্কুলের আশপাশের এলাকা ভালো করে খুঁজে তালিকা তৈরি করো। চাইলে পুরো দল একসাথে না গিয়ে জোড়ায় ভাগ হয়ে খুঁজতে পারো। আচ্ছা, তারপরে বলেছে যে এখানে কাজ শেষ। তাহলে পরের পৃষ্ঠার চকে তোমাদের দল যতগুলো জীবের দেখা পেয়েছে তার নাম টুকে ফেলো। আচ্ছা, তার মানে হচ্ছে যে 30 মিনিট সময় নিয়ে স্কুলের আশপাশে যেসব এলাকা আছে ওইসব এলাকায় গিয়ে কিছু জীবের নামের তালিকা আসলে সংগ্রহ করার জন্য বলেছে, এবং হচ্ছে যে সেই তালিকাগুলো হচ্ছে যে আমাদেরকে এই জায়গাটায় এন্ট্রি করতে বলা হয়েছে। তো আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দলের নাম দেওয়ার কথা বলা হয়েছে। তো দলের নাম কি দিব? এই যে এর আগে এখানে হচ্ছে যে বলা হয়েছে যে দলের নাম হচ্ছে ফড়িং নাকি পিপিলিকা।
দলের নাম তাহলে কি হতে পারে, পরিং নাকি পিপিলিকা, তারা হচ্ছে যে এই দুইটা নাম সিলেকশন দিয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা নাম নির্বাচন করে এটি ফিল আপ করতে পারো। তো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে যে এটি আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 77 পৃষ্ঠার সমাধান। তো আমরা তোমাদেরকে বলেছি, তারা বলেছে যে দলের নাম হচ্ছে ফড়িং অথবা হচ্ছে পিপিলিকা, আমরা হচ্ছে যে ফড়িংটা দিয়েছি, তো তোমরা চাইলে পিপিলিকাও দিতে পারো। তো স্কুলের আশপাশে 30 মিনিট আমরা ঘোরার পরে আমরা হচ্ছে যে কিছু জীবের নামের তালিকা তৈরি করেছি, সেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে এখানে রেডি করে রেখেছি। এটি হচ্ছে যে একটি নমুনা উত্তর, তোমরা চাইলে তোমাদের মতো করে এটি সাজিয়ে লিখতে পারো। তো প্রথমত আমরা এখানে দিয়েছি হচ্ছে যে পাখির নাম, পাখি। তো পাখি হচ্ছে যে আমরা প্রথমত দিয়েছি হচ্ছে যে চড়ুই পাখি, তারপরে হচ্ছে যে মুরগি, এরপরে কবুতর, এরপরে শালিক, এরপরে কাক ইত্যাদি। তারপরে হচ্ছে যে আমরা দিয়েছি ফুল গাছ, ফুল গাছের তালিকা করেছি আমরা। ফুল গাছের মধ্যে হচ্ছে যে জবা, শাপলা, তারপর হচ্ছে যে গাঁধা, গোলাপ, হাসনাহেনা ইত্যাদি। এরপরে হচ্ছে যে কিছু কীট পতঙ্গের আমরা তালিকা করেছি। কীট পতঙ্গের মধ্যে হচ্ছে যে মাছি, উইপোকা, জোঁক, মশা, প্রজাপতি ইত্যাদি। তারপরে এখানে আমরা কিছু পশুর তালিকা করেছি, যেমন হচ্ছে যে হাতি, জলহস্তী, সিংহ, বাঘ, ভাল্লুক ইত্যাদি। তারপরে হচ্ছে যে আমরা কিছু সবজির তালিকা করেছি, যেমন হচ্ছে যে লাউ, শিম, আলু, টমেটো, বেগুন ইত্যাদি। এরপরে হচ্ছে যে আমরা কিছু শাকের তালিকা করেছি, যেমন হচ্ছে যে লাল শাক, পালং শাক, ডাঁটা শাক, কলমি শাক, পুঁই শাক ইত্যাদি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা কিছু ফলের তালিকা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। ফলের মধ্যে হচ্ছে যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, কলা ইত্যাদি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিছু মাছের তালিকা করেছি, যেমন হচ্ছে যে রুই, কাতল, ইলিশ, বোয়াল, তেলাপিয়া ইত্যাদি। এরপরে আমরা কিছু অণুজীবের তালিকা করেছি, যেমন হচ্ছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, শৈবাল, ছত্রাক ইত্যাদি। এরপরে আমরা কিছু সরীসৃপের তালিকা করেছি, তার মধ্যে হচ্ছে যে টিকটিকি, গিরগিটি, কুমির, কচ্ছপ, গুইসাপ ইত্যাদি। তারপরে কিছু আমরা স্তন্যপায়ী জীবের তালিকা করেছি, যেমন হচ্ছে যে মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি। তো এগুলো হচ্ছে যে মূলত এগুলো হচ্ছে জীবের ধরন, এগুলো সবগুলোই জীব। আর এখানে আমরা জীবের নামগুলো দিয়েছি, আর তারা একদম টপের মধ্যে তারা উদাহরণস্বরূপ আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে দিতে হবে। তো মোটামুটি এইভাবে আমরা তৈরি করেছি। এটি ছিল আমাদের 77 পৃষ্ঠার সমাধান। দেখি এরপরে কি বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে যে শুধু স্কুলের আশপাশ দেখলেই তো সব প্রতিবেশীকে চেনা হবে না। এবার তোমাদের কাজ হবে নিজ নিজ বাড়ির আশেপাশে কত ধরনের জীব বাস করে তা খুঁজে বের করা। সেজন্য চাইলে বাবা মা কিংবা ভাই বোনদের সাহায্য নিতে পারো। এরপরে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় সেশনের মধ্যে এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তোমার বন্ধুরা বাড়ির আশপাশে কোন কোন জীবের দেখা পেল। আচ্ছা, তাদেরকে দেখাও তুমি কত রকমের জীবের দেখা পেয়েছো। এবার দলে আলোচনা করে সবার পাওয়া তথ্য একত্র করে একটা ছক তৈরি করে ফেলো। এবার দলের কাজ তো ক্লাসের বাকিদের সাথেও শেয়ার করা চাই। তোমরা সম্ভব হলে পোস্টার কাগজ বা অন্য যে কোনো উপায়ে সবার কাছে তোমার দলের পাওয়া তথ্য পৌঁছে দাও। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল আমাদের 77 পৃষ্ঠার সমাধান। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 78 পৃষ্ঠার সমাধান। তো চলো বন্ধুরা, আমরা দেখি 78 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এখানে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে সব দলের কাজ দেখার পরে অনেকগুলো তালিকা তো পাওয়া গেল। এখন এই বড় তালিকায় তোমার সবচেয়ে প্রিয় জীব কোনটি? তুমি কি এই জীব সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও? ক্লাসের সবাই যদি আলাদা আলাদা জীব বেছে নাও আর তাদের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য খুঁজে নিয়ে আসো, তাহলে কি দারুণ ব্যাপার ঘটবে ভাবো তো। তোমাদের অঞ্চলের বেশিরভাগ জীব সম্পর্কেই তাহলে জানা হয়ে যাবে। শিক্ষকের সহায়তায় কে কোন জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নাও। এখন তোমার বন্ধুদের সাথে আলাপ করে দেখো কোন জীব সম্পর্কে জানতে হলে তার কোন কোন তথ্য সবচেয়ে বেশি কাজে লাগবে, কী ধরনের তথ্য তোমরা পর্যবেক্ষণ করে খুঁজে বের করতে পারবে। যেমন কোনো জীবের খাদ্যাভ্যাস তার একটি বৈশিষ্ট্য হতে পারে। আর কি কি বৈশিষ্ট্য তোমরা দেখবে সবাই আলোচনা করে একটা তালিকা তৈরি করো। এরপরে বলা হয়েছে যে এবার 5 বা 7 দিন সময় নাও তোমার বেছে নেওয়া জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য।
আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি চক দিয়েছে। তো মূলত হচ্ছে যে আমাদের 78 পৃষ্ঠার মধ্যে এই চকটি হচ্ছে যে আমাদের মেইন কাজ। তো চকটির মধ্যে প্রথমত জীবের নাম দিতে হবে, যে জীবটি আমি চয়েস করেছি, তারপরে এটা শারীরিক গঠন দিতে হবে এই জায়গাটায়, তারপর এখানে দিতে হবে যে খাদ্যাভ্যাস, তারপর এখানে দিতে হবে বাসার ধরন, জীবটার বাসার ধরন কেমন, তারপর হচ্ছে বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কিনা সেটা এখানে বিস্তারিত লিখতে হবে। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। আর এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 78 পৃষ্ঠার সমাধান। তো সমাধানটি আমরা এভাবে রেডি করে রেখেছি নমুনা উত্তর হিসেবে, তোমরা চাইলে তোমাদের মতো করেও সাজাতে পারো। তো আমরা হচ্ছে যে জীবটি চয়েস করেছি হচ্ছে দোয়েল পাখি। তো তোমরা চাইলে তোমাদের মতো একটি জীব চয়েস করে নিতে পারো। আচ্ছা, তো আমরা হচ্ছে যে শারীরিক গঠনের মধ্যে আমরা দিয়েছি হচ্ছে যে দেহ পালক দ্বারা আবৃত, তারপরে 2 নম্বরে দিয়েছি দুটি ডানা বিদ্যমান, 3 নম্বরে দিয়েছি একটি চঞ্চু আছে, তার মানে হচ্ছে যে এটা চঞ্চু মানে হচ্ছে কি ঠোঁট আছে, তারপর হচ্ছে 4 নম্বরে দুটি পা রয়েছে, 5 নম্বরে দিয়েছি দেহে বিদ্যমান হাড় শক্ত ও ফাঁপা। আচ্ছা, এরপরে খাদ্যাভ্যাস, দোয়েল পাখির খাদ্যাভ্যাস হচ্ছে কি কীটপতঙ্গ, ছোট ছোট শুঁয়োপোকা খায় ইত্যাদি। তারপরে বাসার ধরন কেমন, বাসা হচ্ছে যে ঘাস, খড়, বিচালি দিয়ে তৈরি বাসা, বাটির গঠন আকৃতির হয়, মানে গোল আকৃতির হয় আর কি। এরপরে বলা হয়েছে যে কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা। হ্যাঁ, দোয়েল পাখির অবশ্যই বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে যে ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। ফুসফুসের সাথে আসলে বায়ুথলিটা থাকার কারণে এটা সহজে উঠতে পারে। তো আমরা দিয়েছি হচ্ছে যে এখানে দোয়েল পাখির সম্পর্কে লিখেছি, তোমরা চাইলে তোমাদের মতো করে একটি জীবের সম্পর্কে এখানে লিখতে পারো। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের 78 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 79 সম্পর্কে। তো চলো বন্ধুরা, আমরা দেখি যে পৃষ্ঠা নং 79 মধ্যে কি বলা হয়েছে। এখানে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেশন। এই এক সপ্তাহ যেহেতু তোমার বেছে নেওয়া জীবকে পর্যবেক্ষণ করছো, সময়টা আরেকটু কাজে লাগানো যাক। জীবের ক্ষুদ্রতম একক কোষ, তা হয়তো তোমরা কেউ কেউ ইতোমধ্যেই জানো। এই এক সপ্তাহ কোষের গঠন ও কাজ এবং বহুকোষী জীবের কোষসমূহ কিভাবে তাদের বৈশিষ্ট্য গড়ে তোলে, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা তৈরিতে সময় নাও। পাশাপাশি এই আলোচনার সূত্র ধরে জীবের বৈশিষ্ট্য ও এর ভিত্তিতে জীবের শ্রেণী বিন্যাস কিভাবে করা হয় তাও অনুসন্ধানী পাঠ বইয়ের জীবজগৎ 5ম অধ্যায় থেকে দেখে নাও। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে ষষ্ঠ ও সপ্তম সেশন। তো এখানে বলা হয়েছে এক সপ্তাহ ধরে যা যা তথ্য পেলে এবার দলের বাকিদের সাথে আলোচনা করে দেখো অন্যরা কি বলে। দলের অন্যরা যেসব জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে তাদের সাথে তোমার পাওয়া তথ্য তুলনা করে দেখো জীবগুলোর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য কি কি। এরপরে বলা হয়েছে এবার অন্যান্য দলের কাজগুলোও দেখা জরুরি। ক্লাসে আলোচনার মাধ্যমে তারা যেসব জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে সে সম্পর্কে ও জেনে নাও। একটা দারুণ ব্যাপার দেখেছ, তোমাদের ক্লাসের সবাই মিলে যা যা তথ্য নিয়ে এসেছে তা একত্র করলে তোমার এলাকার কত রকম উদ্ভিদ বা প্রাণী আছে তার একটা বিস্তৃত চিত্র দেখা যাচ্ছে। কেমন হয় যদি এটা অন্যদেরকেও জানানোর ব্যবস্থা করা যায়। আর সকল স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যদি একই কাজ করে তাহলে কিন্তু পুরো বাংলাদেশের শত শত উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে অনেক অনেক তথ্য জোগাড় করা হয়ে যাবে। ভেবে দেখো কি অসাধারণ একটা কাজ হবে সেটা। এরপরে বলা হয়েছে যে এই কাজের সূচনা হিসেবে তোমরা তোমাদের ক্লাসের সবার তথ্য এক করে একটা ক্যাটালগ বা তথ্য চার্ট করার উদ্যোগ নিতে পারো। সেজন্য আগে দলে বসে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে উদ্ভিদ, প্রাণী ও অণুজীব অধ্যায় থেকে কিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যর ভিত্তিতে জীবের শ্রেণীবিন্যাস করা হয় তা একটু পড়ে নাও। এবার শিক্ষক সহ সকল সহপাঠীর সাথে আলোচনার মাধ্যমে কিভাবে এই ক্যাটালগ বা তথ্য চার্ট তৈরি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নাও। তোমাদের ক্যাটালগে বিভিন্ন
জীব সম্পর্কে তথ্যগুলো কিভাবে থাকতে পারে তার একটা নমুনা অপর পৃষ্ঠায় দেওয়া হলো। কিন্তু এভাবে করতে হবে মোটেও এমন না। তোমাদের তালিকার সকল উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো যেভাবে সাজিয়ে তোমরা উপস্থাপন করতে চাও সেভাবেই করবে, এটা একটা নমুনা মাত্র। এই যে এটা একটা নমুনা মাত্র, এটা বলেছে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের ৭৯ পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সমাধান করব তোমাদের বিজ্ঞান বইয়ের ৮০ পৃষ্ঠা। তো চলো বন্ধুরা আমরা দেখি ৮০ পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর একটি পোস্টারের মতো একটা ডিজাইন আছে। এই ডিজাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত বলা হয়েছে যে জীবের নাম, তার মানে হচ্ছে জীবের নাম দিতে হবে। এরপরে হচ্ছে যে তথ্য সংগ্রহকারী নাম ও আইডি। তো মূলত হচ্ছে যে এই পৃষ্ঠার ইনস্ট্রাকশনটা হচ্ছে যে এর আগের পৃষ্ঠার মধ্যে দেওয়া হয়েছে। এই যে এখানে যেটা আমরা এর আগে করেছি, এই যে এখানে বলা হয়েছে যে তোমাদের ক্যাটালগে বিভিন্ন জীব সম্পর্কে তথ্যগুলো কিভাবে থাকতে পারে তার একটা নমুনা অপর পৃষ্ঠায় দেওয়া হলো। কিন্তু এভাবেই করতে হবে মোটেও এমন না। তোমাদের তালিকার সকল উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো যেভাবে সাজিয়ে তোমরা উপস্থাপন করতে চাও সেভাবে করবে, এটা একটা নমুনা মাত্র। এই যে এটা দিয়েছে যে এটা একটা নমুনা মাত্র, তো তোমরা চাইলে তোমাদের মতো করেও করতে পারবে, এটা তোমাদেরকে সেভাবে নির্দেশনা দিয়েছে। তো আমরা হচ্ছে যে যেই ক্যাটালগটা তারা দিয়েছে আমাদেরকে, এই ক্যাটালগের আলোকেই মূলত আমরা ফিল আপ করেছি আমাদের আনসার সেকশনে। তো এখানে প্রথমত বলা হয়েছে যে জীবের নাম, তারপরে বলা হয়েছে তথ্য সংগ্রহকারীর নাম ও আইডি, যে ব্যক্তি তথ্যগুলো সংগ্রহ করেছেন ওনার নাম এবং আইডি দিবেন। এরপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে জীবের ধরন, উদ্ভিদ, পাখি, পোকা, পশু ও শ্রেণী বিন্যাস। মানে হচ্ছে জীবের ধরনটা হচ্ছে উদ্ভিদও হতে পারে, পাখি হতে পারে, পোকাও হতে পারে, অথবা পশুও হতে পারে। এরপরে হচ্ছে যে তুমি এখান থেকে যেটা চুজ করবে সেটার হচ্ছে শারীরিক গঠনটা কি সেটা এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে খাদ্যাভ্যাস, মানে যেটা চুজ করেছো এখান থেকে পাখি, উদ্ভিদ, পোকা, পশু, সেটা খাদ্যাভ্যাসটা দিতে হবে। যদি উদ্ভিদ হয় উদ্ভিদের ক্ষেত্রে ফুল ও ফলের বর্ণনা দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বাসার ধরন, যদি তুমি হচ্ছে যে পাখি চয়েস করো তাহলে হচ্ছে পাখির বাসার ধরনটা কেমন সেটা হচ্ছে যে এখানে ব্যাখ্যা করে লিখতে হবে। আর যদি উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের মাটিতে জন্মে, উদ্ভিদ যদি সিলেকশন করো তাহলে হচ্ছে যে উদ্ভিদ কোন ধরনের মাটিতে জন্মে সেটা হচ্ছে যে এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে যে প্রজনন, বংশবিস্তার সম্পর্কে বলা হয়েছে। আর উদ্ভিদের ক্ষেত্রে জীবের ধরন ও বংশ বৃদ্ধি, এটা সম্পর্কে আলোচনা করতে হবে। তো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশনে, কারণ সেখানে আমরা খুবই চমৎকারভাবে তোমাদের জন্য এটি সাজিয়ে রেখেছি। তো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আনসার সেকশনে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই ৮০ পৃষ্ঠার সমাধান। তো প্রিয় বন্ধুরা, তোমরা খুবই আনন্দিত হবে, কারণ হচ্ছে যে এখানে আমরা দুই ধরনের আসলে সমাধান রেখেছি। একটি হচ্ছে যে আমরা এখানে একটি উদ্ভিদের সমাধান রেখেছি, আর পাশাপাশি হচ্ছে যে আমরা এখানে আবার তোমাদের জন্য একটি পাখিরও একটি নমুনা উত্তর রেখেছি। তো তোমরা যেটাই পছন্দ করো তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ক্যাটালগ তোমরা লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা দুইটাই তোমাদের জন্য রেডি করে রেখেছি, তুমি এখান থেকে যে কোনো একটি চুজ করে দিতে পারবে, কোনো সমস্যা নেই, দুইটি নমুনা উত্তর। তো এখানে হচ্ছে যে আমরা প্রথমত যেটি দিয়েছি সেটি হচ্ছে যে এটি একটি মরিচ গাছ। আমরা জীবের নাম দিয়েছি, এটা হচ্ছে যে মরিচ গাছ দিয়েছি। তারপরে হচ্ছে তথ্য সংগ্রহকারীর নাম ও আইডি, এখানে তথ্য সংগ্রহকারীর নামের জায়গায় আমরা দিয়েছি আব্দুর রহমান, আর আইডি নাম্বার দিয়েছে 15। তো তোমাদের মধ্যে থেকে তোমার আইডি নাম্বার যেটা সেটা তুমি দিয়ে দিবে এবং হচ্ছে তোমার নামটা এখানে দিয়ে দিবে। তারপরে যেটি বলা হয়েছে যে জীবের ধরন, উদ্ভিদ, পাখি, পোকা, পশু ও শ্রেণী বিন্যাস। তো আমাদের এটা যেহেতু জীবের ধরনটা হচ্ছে যে উদ্ভিদ, আমরা উদ্ভিদ দিয়েছি। এরপর হচ্ছে শ্রেণীভুক্ত রাজ্য হচ্ছে যে প্লান্টি, এটা হচ্ছে যে তোমরা শ্রেণীভুক্ত রাজ্যটা দিয়ে দিবে হচ্ছে যে প্লান্টি। তারপর হচ্ছে শারীরিক গঠন, তো যেহেতু আমরা মরিচ গাছ দিয়েছি এটা শারীরিক গঠনটা কি আমরা লিখেছি হচ্ছে এভাবে: দ্বিবীজপত্রী উদ্ভিদ মরিচ গাছের প্রধান মূল এবং শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয়। তারপরে হচ্ছে যে এখানে খাদ্যাভ্যাস, উদ্ভিদের ক্ষেত্রে ফুল ও ফলের বর্ণনা দিতে বলছে। তো আমরা হচ্ছে যে এখানে মরিচ গাছের পত্রকক্ষে 2 বা ততোধিক ফুল থাকে, আমরা ফুলের কথা আলোচনা করেছি। যেহেতু আমাদের একটি উদ্ভিদ, পুষ্পবৃন্ত লম্বাকৃতির হয়, পুংস্তবকে 5টি পুংকেশর থাকে এবং গর্ভাশয়ে 2টি প্রকোষ্ঠে অসংখ্য ডিম্বক থাকে। বাসার ধরন,
আর উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের মাটিতে জন্মে? তো হচ্ছে যে যেহেতু আমাদের একটি উদ্ভিদ, আমরা দিয়েছি যে পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত আলো বাতাসের উর্বর দোআঁশ মাটিতে মরিচ গাছ ভালো জন্মে। অতিরিক্ত অম্ল মাটি ছাড়া প্রায় সব ধরনের মাটি মরিচ চাষের উপযোগী। আচ্ছা, এরপরে হচ্ছে সর্বশেষ সেটি হচ্ছে যে প্রজনন। উদ্ভিদের ক্ষেত্রে বীজের ধরন ও বংশ বিস্তার। তা আমরা এটা দিয়েছি এভাবে যে পাকা ফল থেকে বীজ সংগ্রহ করে তা ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করা হয়। সংরক্ষিত বীজ মাটির সাথে মিশিয়ে জমিতে ছড়িয়ে বপন করতে হয়। জীব থেকে চারা উৎপন্ন হলে তা পাতলা করে রোপণ করা হয়। তো মোটামুটি এটি ছিল আমাদের একটি উদ্ভিদের নমুনা উত্তর, যেটি হচ্ছে যে মরিচ গাছ সম্পর্কিত। তো তোমরা চাইলে তোমাদের মতো করো এটি দিতে পারো। এখন আমরা দেখব হচ্ছে যে আমাদের দোয়েল পাখির একটি নমুনা উত্তর পাখির। তো চলো বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছ যে 80 পৃষ্ঠার সমাধান। এখানে আমরা হচ্ছে যে জীবের নাম দিয়েছি হচ্ছে যে দোয়েল, আর তথ্য সংগ্রহকারী ও আইডির নাম দিয়েছি হচ্ছে যে আমরা একটা ডেমো নাম দিয়েছি, যে নাম হচ্ছে তাহমিনা। তারপর আইডি নাম্বার হচ্ছে আমরা 13 দিয়েছি। তোমরা তোমাদের মতো করে চাইলে এখানে আইডি নাম্বার এবং হচ্ছে নামগুলো দিতে পারো। এরপরে এখানে বলা হয়েছে যে জীবের ধরন। জীবের ধরন কি? জীবের ধরনটা হচ্ছে যে পাখি, এটি একটি পাখি। জীবের ধরন আমরা দিয়েছি পাখি। আর শ্রেণীভুক্ত রাজ্য, এটি হচ্ছে যে অ্যানিমেলিয়া। শ্রেণীভুক্ত রাজ্য হচ্ছে দোয়েল পাখির, শ্রেণীভুক্ত রাজ্য হচ্ছে যে অ্যানিমেলিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে শারীরিক গঠন। তো দোয়েল পাখির শারীরিক গঠনটা আমরা দিয়েছি আকারে ছোট, সাদা কালোর মিশ্রণ। আকারে ছোট আর হচ্ছে কি সাদা কালোর মিশ্রণ, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস হচ্ছে যে বিভিন্ন পোকামাকড়, এরা হচ্ছে যে বিভিন্ন পোকামাকড় খায়, তারপরে কেঁচো খায়, তারপরে হচ্ছে যে বিভিন্ন খাদ্যশস্যের বীজ খেয়ে থাকে। এটি হচ্ছে যে এদের খাদ্যাভ্যাস। তারপরে হচ্ছে যে বাসার ধরন। বাসার ধরনটা হচ্ছে যে চাষাবাদের জমির পাশে এবং বসত বাড়িতে খড়কুটো ও শুকনো পাতা দিয়ে বাসা তৈরি করে। তাহলে কোথায় কোথায়? চাষাবাদের জমির পাশে এবং হচ্ছে যে বসত বাড়িতে খড়কুটো ও শুকনো পাতা দিয়ে বাসা তৈরি করে। এটি হচ্ছে যে বাসার ধরন। আচ্ছা, এরপরে সর্বশেষ হচ্ছে যে প্রজনন। প্রজননটা হচ্ছে যে ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বের হয়। তো হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, এইটা ছিল আমাদের 80 পৃষ্ঠার সমাধান। তবে আমি তোমাদেরকে রিকমেন্ড করব সেটা হচ্ছে যে এই যে দোয়েল পাখির এই ক্যাটালগটা আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি সহজ। তো তোমরা চাইলে এটি ফিল আপ করতে পারো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সঙ্গে থাকবে, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের 81 পৃষ্ঠা সম্পর্কে। তো চলো বন্ধুরা, আমরা দেখি 81 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। আমরা হচ্ছে যে একদম 81 পৃষ্ঠা একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাড়ির কাজ নামক একটি হেডিং দেওয়া হয়েছে। আর হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি হাঁসের ছবি দেওয়া আছে। তো চলো বন্ধুরা, আমরা টপিকটি পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে তারা কি বুঝাতে চেয়েছে আমাদেরকে। তো এখানে প্রথমত বলা হচ্ছে যে আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে তোমার পাশের বাসার কোনো বন্ধু বাসা পাল্টে অন্য কোনো শহরে চলে গিয়েছে, যার সঙ্গে আর কোনো দিন তোমার দেখা হবে না? ভাবতেই কষ্ট লাগছে না? এখন ধরো, ঠিক পাশের বাসায় না হলেও আমাদের আশপাশে এমন অনেক প্রতিবেশী হয়তো ছিল যারা সময়ের সঙ্গে হারিয়ে গেছে। তোমরা তোমার এলাকার জীববৈচিত্র্যের যেই ক্যাটালগ তৈরি করলে, সেখানে হয়তো আরও অনেক প্রাণী বা উদ্ভিদ থাকতে পারত যারা সময়ের সাথে হারিয়ে গেছে। এরপরে বলা হয়েছে ডান পাশে একটা গোলাপি মাথাওয়ালা হাঁসের ছবি দেখতে পাচ্ছ। একসময় বাংলাদেশ, ভারত এই দেশগুলোতে দেখা যেত অদ্ভুত সুন্দর এই পাখি। তো মূলত এটি হচ্ছে যে একটি পাখি যেটি দেখতে অনেকটাই হাঁসের মতো। গত কয়েক দশকে একে আর কোথাও দেখা যায়নি। ধারণা করা হয় এই পাখি চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এবার তোমাদের কাজ হলো সেই সব প্রতিবেশীর সন্ধান করা যারা একসময় তোমাদের এলাকায় বাসা বাড়ির আশপাশেই ছিল, কিন্তু এখন আর দেখা যায় না। হতে পারে সেটা এমন কোনো গাছ যার ফুল তোমরা কখনো দেখোইনি, আবার হতে পারে কোনো অদ্ভুত পোকা, ছোট্ট কোনো পাখি, সাপ, শিয়াল কিংবা বনবিড়াল। যেহেতু এই প্রতিবেশীরা অনেক আগেই হারিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই এদেরকে কখনো দেখোইনি। এখন এদের সম্পর্কে কিভাবে জানা যায় বলো তো? ঠিক বলেছ, তোমাদের চেয়ে যারা বয়সে বড় তারা হয়তো এদের অনেককেই দেখেছেন। তোমাদের বাসায় যাদের দাদা দাদি নানা নানিরা আছেন তাদের জিজ্ঞেস করতে পারো। এমনকি তোমাদের বাবা মা, শিক্ষক, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞেস করতে পারো এমন কোনো জীবের কথা তারা
বলতে পারে কিনা, যাদের একটা সময় তোমাদের এলাকায় দেখা যেত কিন্তু এখন আর যায় না। সেশন শুরুর আগে কিংবা সেশন চলাকালীন এরকম বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে কি জানতে পারলে তা পরের পৃষ্ঠার চকে টুকে ফেলো। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 82 পৃষ্ঠার সমাধান। তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের 82 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। 82 পৃষ্ঠার মধ্যে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দিয়েছে। এই চকটি আসলে মূলত এই পৃষ্ঠায় আমাদেরকে সমাধান করতে হবে, এটি আমাদের কাজ। আর একদম শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে অষ্টম সেশন। তো আমরা হচ্ছে যে তোমাদের জন্য এই চকটি আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে রেডি করে রেখেছি। তার আগে আমরা দেখি এখানে কি কি বলা হয়েছে, দেখি আমরা একটু অনুমান করি আমরা বুঝতে পারি কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে হারিয়ে যাওয়া জীবের নাম, তার মানে হচ্ছে যে আমাদের আশপাশে আমাদের প্রতিবেশী যেসব জীব হারিয়ে গেছে সেসব জীবের নাম এখানে লিখতে হবে। তারপর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে হারিয়ে যাওয়া জীবের বর্ণনা, ওই হারিয়ে যাওয়া জীবটির আসলে হচ্ছে যে তা দেখতে কেমন বা হচ্ছে যে তার কিছু গুণাবলী আসলে এখানে লিপিবদ্ধ করতে হবে। এরপর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে কতদিন আগে দেখা যেত, তার মানে হচ্ছে জীবটি কতদিন আগে দেখা যেত সেটা এখানে লিখতে হবে, কত বছর আগে। তারপরে হচ্ছে যে এখানে যার কাছ থেকে তথ্য পেয়েছো, তার মানে হচ্ছে যে এই যে তুমি এখানে যে জীবটির নাম লিখেছো এই জীবটির নামটা হচ্ছে যে তুমি কার কাছে জেনেছো সেটা হচ্ছে তোমাকে এখানে লিপিবদ্ধ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে। আর যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই তোমরা আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 82 পৃষ্ঠার সমাধান। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা প্রথমত এখানে দিয়েছি হারিয়ে যাওয়া জীবের নামের মধ্যে আমরা দিয়েছি হচ্ছে যে 12 শিঙা হরিণ প্রথমে, আর হচ্ছে যে হারিয়ে যাওয়া জীবের বর্ণনা এখানে আমরা দিয়েছি হচ্ছে যে এর গায়ের রং হলদে ও বাদামি, মানে হচ্ছে হারিয়ে যাওয়া এই 12 শিঙা হরিণটির গায়ের রং ছিল হচ্ছে যে হলদে ও বাদামি। কতদিন আগে দেখা যেত, এটি হচ্ছে 70 বছর আগে আসলে দেখা যেত। আর যার কাছ থেকে তথ্য পেয়েছো, আমরা আসলে এই 12 শিঙা হরিণের তথ্যটা পেয়েছি আমাদের দাদার কাছ থেকে, সেজন্য আমরা এটা লিখেছি। আর তোমরা যার কাছ থেকে এটা তথ্য পেয়ে থাকো তোমরা তার নামটি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে উল্লুক হচ্ছে যে উল্লুকের গায়ের রং কালো, জন্মের সময় এদের গায়ে ঘোলাটে সাদা লোম থাকে। এইটা হচ্ছে যে আমরা এদের এই জীবের বর্ণনা দিয়েছি। আর এটা হচ্ছে যে কতদিন আগে দেখা যেত, এটি হচ্ছে যে 10 বছর আগে দেখা যেত। আর এটা সম্পর্কে আমরা জেনেছি হচ্ছে আমাদের মামার কাছ থেকে। তোমরা যার কাছ থেকেই জেনে থাকো তোমরা সেই নামটি দিতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা 3 নম্বরে দিয়েছি হচ্ছে যে রাজশকুন হচ্ছে যে এর দেহের পালকে ধূসর রঙের সাথে কালো রঙের সংমিশ্রণ আছে। কোথায় এটা? দেহের পালকের ধূসর রঙের সাথে কালো রঙের সংমিশ্রণ আছে। আর এটা হচ্ছে যে কতদিন আগে দেখা যেত, এটি হচ্ছে 40 বছর আগে দেখা যেত। আর এটার সম্পর্কে আমরা জেনেছি হচ্ছে যে আমাদের মায়ের কাছে যে রাজশকুন সম্পর্কে। আচ্ছা, এরপর আমরা দিয়েছি হচ্ছে যে বনগরু, এদের হচ্ছে যে এদের গায়ের রং কালো এবং হাঁটু থেকে খুর সাদা বা ধূসর পশম আছে, মানে হাঁটু থেকে খুর পর্যন্ত হচ্ছে সাদা বা হচ্ছে ধূসর পশম আছে। আর এটা দেখা যেত হচ্ছে যে 55 বছর আগে দেখা যেত। আর এটার সম্পর্কে আমরা জেনেছি হচ্ছে যে আমাদের নানার কাছ থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা দিয়েছি হচ্ছে যে ঘড়িয়ালের প্রসারিত ছোঁয়ালে অনেক ধারালো অন্তলক দাঁতের রেখা রয়েছে। তারপরে এটি দেখা যেত হচ্ছে যে 15 বছর আগে। আর এটা সম্পর্কে জেনেছি হচ্ছে যে আমরা আমাদের বোনের কাছে। তোমরা যাদের কাছে জেনে থাকো তাদের নামটি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে সর্বশেষ আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে আমরা লিখেছি নীলগাই হচ্ছে যে এদের দেহের পেছনের দিক কাঁধ থেকে একটু নিচু। নীলগাইয়ের হচ্ছে দেহের পেছনের দিক কাঁধ থেকে একটু নিচু। আর এটা হচ্ছে যে দেখা যেত হচ্ছে যে 82 বছর আগে। আর হচ্ছে যে এটা আমরা আমাদের দাদার কাছ থেকে শুনেছি এটা সম্পর্কে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের হচ্ছে যে 82 পৃষ্ঠার সমাধান। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 83 পৃষ্ঠার সমাধান। তো চলো বন্ধুরা আমরা দেখি 83 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এটা প্রথমে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। এরপরে হচ্ছে যে আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি চক দিয়েছে। তো হচ্ছে 83 পৃষ্ঠায় এই চকটি আমাদেরকে ফিল আপ করতে হবে। তো চলো বন্ধুরা আমরা প্রথমত ইনস্ট্রাকশনগুলো পড়ি, তারপর হচ্ছে যে চকটি ফিল আপ করবো ইনশাআল্লাহ। তো এখানে বলা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্ট্রাকশনের এখানে কিছু কথা আংশিক দেয়া আছে, তার মানে এটা হচ্ছে যে আগের পেজ থেকে আমাদেরকে নিতে হবে। তো চলো আমরা দেখি সেখানে কি বলা হয়েছে।
এই যে এখানে বলা হয়েছে যে ক্লাসের সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে যাও, তোমার দলের অন্য বন্ধুদের সঙ্গে তুমি কি কি জেনেছো তা দেখাও। নিশ্চয় ওরাও অনেক জীবের নাম লিখেছে যেগুলোর কথা হয়তো তুমি শোনোনি। এখন আলোচনা করে দেখো এই জীবগুলো হারিয়ে যাওয়ার বা বিলুপ্ত হওয়ার কারণ কি। তোমার দলের সবার মতামত শোনো, তোমার নিজের কি মনে হয়। এবার তোমার তালিকা থেকে যে কোনো একটি উদ্ভিদ অথবা প্রাণী বেছে নাও যার বিলুপ্তির কারণ তুমি খুঁজে দেখতে চাও। দলের বাকিরাও যে যার মতো করে একটা জীবকে বেছে নেবে। তোমার বেছে নেওয়া জীবটার নাম এখানে লিখো। তার মানে হচ্ছে যে তুমি যেই জীবটা সম্পর্কে মূলত হচ্ছে যে এখানে লিখবে সেই জীবটার হচ্ছে যে এই যে এখানে বিলুপ্ত জীবের নাম, এখানে যেই জীবটার নাম দিবে সেটা হচ্ছে যে এখানে দিয়ে দিবে। তো এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। তো তোমাদের জানার সুবিধার্থে আমরা বলে দিচ্ছি, আমরা হচ্ছে যে চয়েস করেছি হচ্ছে নীলগাই। নীলগাই সম্পর্কে আমরা লিখেছি, তোমরা এখানে নীলগাই লিখে দিতে পারো। আচ্ছা দেখি এরপরে কি বলা হয়েছে। এবার ভেবে দেখো এই জীবটি ঠিক কোন সময়ে তোমাদের অঞ্চল থেকে হারিয়ে গেছে। ওই সময়ে এই অঞ্চলের পরিবেশে এমন কি ঘটেছিল যার কারণে একটা জীব পুরোপুরি লুপ্ত হয়ে গেল। সেটা জানতে হলে আগে জানতে হবে এই জীবের খাদ্যাভ্যাস কেমন ছিল, থাকার জায়গা কোথায় ছিল, এই অঞ্চলের পরিবেশের কোনো পরিবর্তনের কারণে কি তার বাসা বানানোর জায়গা বা খাবারের অভাব দেখা দিয়েছিল, নাকি মানুষ বা অন্য কোনো প্রাণী তাদের মেরে শেষ করে ফেলেছে। এই তথ্যগুলো পেতে হলে আবার তোমার চেয়ে যারা বয়সে বড় তাদের কাছে যেতে হবে। সেশনের সময়টাতে স্কুলের শিক্ষক বা অন্যান্য বয়স্ক যারা আছেন তাদের কাছ থেকে তথ্য নিতে পারো। আর সেশনের পর পরিবারের বয়স্ক সদস্য প্রতিবেশীদের কাছ থেকেও খোঁজ নিতে পারো। তো এরপরে বলা হয়েছে যে তথ্যগুলো পাওয়ার পর নিচের চকে লিখে রাখো, এই যে এই চকটার মধ্যে লিখে রাখতে। তো এখানে বলা হয়েছে যে বিলুপ্ত জীবের নাম অঞ্চল থেকে বিলুপ্ত হয়ে গেছে সেটির নাম এখানে দিতে হবে। এরপর হচ্ছে সেটির খাদ্যাভ্যাস কি ছিল সেটা লিখতে হবে, তার আবাসস্থল কেমন ছিল সেটা লিখতে হবে এবং তার কিছু অন্যান্য তার বৈশিষ্ট্য লিখতে হবে। এরপর হচ্ছে যে হারিয়ে যাওয়ার কারণ, এই যে জীবটা হারিয়ে গেছে এটা হারিয়ে যাওয়ার কারণটা কি ছিল, পরিবেশগত কিংবা অন্য যে কোনো কারণে, সেটি হচ্ছে যে এখানে লিপিবদ্ধ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে আমরা নিয়ে যাব আমাদের আনসার সেকশন। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 83 পৃষ্ঠার সমাধান। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা বিলুপ্ত জীবের নাম লিখেছি হচ্ছে যে নীলগাই দিয়েছি আমরা। নীলগাই সম্পর্কে আমরা বিলুপ্ত হওয়া প্রাণীর নাম দিয়েছি নীলগাই, এই সম্পর্কে আমরা লিখেছি। তো এখানে হচ্ছে যে খাদ্যাভ্যাস ও হচ্ছে যে আবাস ও অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে 1 নম্বরে এরা হলো তৃণভোজী প্রাণী, অর্থাৎ ঘাস, লতাপাতা, ঝোপ ইত্যাদি খায়। তারপরে আমরা হচ্ছে যে এখানে দিয়েছি 2 নম্বরে যে এদের আবাসস্থল হলো বনাঞ্চল, এরা হচ্ছে যে বনাঞ্চলেই থাকতো। তারপরে 3 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে এদের দেহের পেছনের দিক কাঁধ থেকে নিচু, এদের দেহের পেছনের দিকটা হচ্ছে যে কাঁধ থেকে একটু নিচু। তারপরে 4 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে এদের গলায় একটি সাদা প্যাঁচ সহ একটি গভীর ঘাড় রয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে যে তো মোটামুটি এগুলো ছিল হচ্ছে যে ওই জীবের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে যে হারিয়ে যাওয়ার কারণ, ওই জীবটা হারিয়ে যাওয়ার কারণ কি ছিল, পরিবেশগত কিংবা অন্য যে কোনো কারণে। তো আমরা এখানে দিয়েছি যে অনিয়ন্ত্রিত শিকার, আসলে অনিয়ন্ত্রিতভাবে শিকার করা হয়েছিল এই জীবটাকে। তারপর হচ্ছে যে আবাসস্থল ও খাদ্যের অভাব, আবাসস্থলের অভাব ছিল পরিপূর্ণ এবং হচ্ছে যে খাদ্যের অভাব সহ প্রতিকূল পরিবেশের কারণে নীলগাই হারিয়ে গিয়েছে। তার মানে হচ্ছে প্রতিকূল পরিবেশ, বিভিন্ন হচ্ছে যে ঝড় তুফান, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে, বন্যা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের কারণেই মূলত হচ্ছে যে এই নীলগাইটি হারিয়ে গিয়েছে। তো মোটামুটি ডিয়ার স্টুডেন্টস এই ছিল আমাদের 83 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 84। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 84 মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 84 মধ্যে আমরা একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে নবম সেশন। তারপরে হচ্ছে যে এখানে ইনস্ট্রাকশন কিছু দেয়া আছে, যেখানে বলা হয়েছে আজকের সেশনে তোমার দলের বাকিদের সঙ্গে যে তথ্যগুলো পেয়েছো তা শেয়ার করো। তুমি
যে জীবটি বেছে নিয়েছিলে সেটি হারিয়ে যাওয়ার কি কি কারণ তুমি খুঁজে বের করেছো সেগুলো তাদের জানাও। তোমার বন্ধুদের পাওয়া তথ্যগুলো তোমার কাজে লাগতে পারে। তারপরে বলা হয়েছে এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের জীবের পারস্পরিক নির্ভরশীলতা এবং টেকসই পরিবেশ অধ্যায়টা দলের সবাই মিলে ভালোভাবে পড়ে নাও। শিক্ষকদের সহায়তায় ক্লাসে অন্যান্য দলের সবার সঙ্গে আলোচনায় যোগ দাও। এখন আবার তোমার করা আগের ছকের দিকে তাকাও। পরিবেশের কোন ধরনের পরিবর্তনের কারণে কোনো জীব চিরতরে হারিয়ে যেতে পারে সে সম্পর্কে তোমরা তো এখন জেনেছ। এবার দেখো তো তোমার বেছে নেওয়া জীবটির বিলুপ্তির যে কারণগুলো তুমি খুঁজে বের করেছিলে তার সঙ্গে এরকম কোনো পরিবেশগত ও মানুষের সৃষ্ট বিপর্যয় সম্পর্ক রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 10ম সেশন, তো যেখানে বলা হয়েছে অতীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া অনেক প্রাণী বা উদ্ভিদের বিলুপ্তির কারণ তো জানা গেল। এখন একটু ভেবে দেখো এই মুহূর্তেও তো অনেক পরিবেশগত কিংবা মনুষ্য সৃষ্ট পরিবর্তনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তোমার এলাকায় আগে যত জঙ্গল ছিল এখন কি আর তেমন আছে? আবার তুমি আরো ছোট থাকতে এই এলাকায় যত ঝোপঝাড় ডোবা পুকুর দেখেছ তা কি বছরের পর বছর একই রকম আছে নাকি পাল্টে যাচ্ছে? যখন একটা পুরনো বাড়ি ভেঙে জঙ্গল পরিষ্কার করে বহুতল ভবন গড়ে ওঠে তখনও তো ওই জঙ্গল বাস করা নানা জাতের পোকা পাখি বা ইঁদুরের বাসস্থানের সংকট তৈরি হয়, তাই না? আচ্ছা, এরপরে বলা হয়েছে আগের হারিয়ে যাওয়া জীবদের তো চাইলেও আর হয়তো কখনো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু এখন তোমাদের যারা প্রতিবেশী তাদের যাতে এরকম বিলুপ্তির আশঙ্কা তৈরি না হয় তা দেখা কিন্তু তোমাদের দায়িত্ব। এবার একটু ভেবে দেখো তো এই মুহূর্তে তোমার আশপাশের পরিবেশে যে ধরনের পরিবর্তন ঘটছে তাতে অদূর পরিবেশে কোন কোন উদ্ভিদ বা প্রাণী হারিয়ে যাওয়ার ভয় আছে একটু ভেবে নিচের চকে নোট করো। তার মানে হচ্ছে যে আমরা যেটা বুঝতে পেরেছি সেখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকি আছে এমন জীবদের তালিকা করতে, আর এখানে হচ্ছে যে আসলে ঝুঁকি থাকার কারণ কি, কেন ঝুঁকি আছে সেটা হচ্ছে যে এই সিরিয়ালে লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র হচ্ছে যে আমাদেরকে আমরা একটি কলাম লিখতে পারবো, আর এটার বাকি উত্তরগুলো হচ্ছে যে আমাদের পৃষ্ঠা নং 85-তে। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 85। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 85-র মধ্যে কি দেয়া আছে। তারপরে হচ্ছে যে আমরা একসাথে 84 এবং 85 পৃষ্ঠার সমাধানটুকু একসাথে আমরা আমাদের আনসার সেকশনে দেখে ফেলবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আরো 3টি কলাম আছে, যে হারিয়ে যাওয়া ঝুঁকিতে আছে এমন জীবদের নাম লিখতে হবে। তারপর হচ্ছে যে ঝুঁকিতে থাকার কারণ কি সেটা হচ্ছে যে এখানে এন্ট্রি করতে হবে। তো চলো বন্ধুরা আমরা এখন তোমাদেরকে আমাদের আনসার সেকশন নিয়ে যাচ্ছি। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 84 ও 85 পৃষ্ঠার সমাধান। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কলামটি ছিল আসলে হচ্ছে যে মূলত আমাদের 84 পৃষ্ঠার মধ্যে, আর বাকি 3টি কলাম ছিল হচ্ছে যে আমাদের 85 পৃষ্ঠার মধ্যে। তো এখানে হচ্ছে যে আমরা যেভাবে দিয়েছি সেটি হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীবের তালিকা করেছি আমরা এই কলামগুলোতে। তারপর হচ্ছে যে ঝুঁকিতে থাকার কারণ কি সেটা হচ্ছে যে আমরা এই পাশে লিখেছি। তো প্রথমত আমরা দিয়েছি হচ্ছে যে এখানে কচ্ছপ হচ্ছে যে আমরা প্রথমত দিয়েছি কচ্ছপ হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছেই, আর ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে যে আবাসস্থল ধ্বংস, শিকার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে হচ্ছে যে কচ্ছপ হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে হাতিও হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। এটা হচ্ছে যে ঝুঁকি থাকার কারণ হচ্ছে যে বনভূমি ধ্বংস, শিকার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে আস্তে আস্তে হাতিও হারিয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে আছে। তারপর দিয়েছি হচ্ছে যে কাঠবিড়ালি হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, আর হচ্ছে যে ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে যে শিকার, আবাসভূমি পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের কারণে।
আচ্ছা, আর সর্বশেষ আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে চিতাবাঘ। চিতাবাঘ হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, আর ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে যে বনভূমি ধ্বংস, শিকার ও হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে। সো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এই ছিল আমাদের 84 এবং 85 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 85 পৃষ্ঠার সমাধান। তো 85 পৃষ্ঠার মধ্যে একদম টপে আসলে যে এই চকটি দেয়া হয়েছে এটি হচ্ছে যে আমরা আমাদের 84 পৃষ্ঠার সমাধানের সাথে অলরেডি করে ফেলেছি। তাহলে হচ্ছে যে আমাদের বাকি আছে হচ্ছে যে এই চকটুকু। তো হচ্ছে চলো বন্ধুরা আমরা ইনস্ট্রাকশনটা পড়ি, তারপরে হচ্ছে যে চকগুলো ফিল আপ করবো। তো এখানে বলা হয়েছে যে যেহেতু তোমরা জেনেই গেছো কোন কোন কারণে এই জীবসমূহের হারিয়ে যাওয়ার ভয় আছে, তোমরা চাইলে এখন তাদের এই বিপদের ঝুঁকি যাতে কমিয়ে আনা যায় সেজন্য কাজ করতে পারো, আবার অন্যদেরকেও সচেতন করতে পারো। তোমরা দলের সঙ্গে বসে কিছু পরিকল্পনা দাঁড় করাও কিভাবে এই প্রতিবেশীদের বিলুপ্তির হাত থেকে বাঁচানো যায়। আলোচনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এমন 3টি আইডিয়া নিচে নোট করে রাখো। এমন 3টি আইডিয়া এখানে নোট করতে হবে। তো এখানে হচ্ছে যে 1, এখানে 2, আর হচ্ছে যে আমাদের পরবর্তী পৃষ্ঠার মধ্যে এখানে 3টা নোট করতে হবে। তো এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে রেডি করে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশনে, আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 85 ও 86 পৃষ্ঠার সমাধান, যেখানে হচ্ছে যে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি আইডিয়া নোট করে রেখেছি। তো আমরা প্রথমত আমাদের প্রথম আইডিয়াটা আমরা দিয়েছি হচ্ছে যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক যোগাযোগ ইত্যাদির মাধ্যমে প্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে। তো মূলত হচ্ছে যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক যোগাযোগ ইত্যাদির মাধ্যমে প্রাণীর সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে। তো এটি হচ্ছে যে আমাদের প্রথম আইডিয়া আমরা দিয়েছি। তারপরে দ্বিতীয় আইডিয়া আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ। আসলে এইসব প্রাণীদের প্রাকৃতিক আবাসস্থলটা আসলে সংরক্ষণ করতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে বন নিধন বন্ধ করা, বন নিধন না করে, তারপর হচ্ছে বনের পরিমাণ বৃদ্ধি করে, তারপর হচ্ছে যে বনজ সম্পদের ব্যবহারের সতর্কতা অবলম্বনের মাধ্যমে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে। তারপরে হচ্ছে যে 3 নম্বরে হচ্ছে যে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন ও বাস্তবায়ন। বন্যপ্রাণী সংরক্ষণ যে আইনটি আছে সেটি হচ্ছে যে আইন প্রণয়ন করতে হবে এবং হচ্ছে যে বাস্তবায়ন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে বন্যপ্রাণী শিকার, আটক, তারপর হচ্ছে বিক্রি ইত্যাদির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 85 এবং 86 পৃষ্ঠার সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 86 পৃষ্ঠার সমাধান। তো চলো বন্ধুরা আমরা দেখি 86 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। তো এখানে একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি চক দেয়া আছে, যেটির সমাধান অলরেডি আমরা হচ্ছে যে 85-86 পৃষ্ঠার সমাধানের সাথে করেছি। এখন হচ্ছে যে আমরা এই ক্লাসে আমাদের ফিরে দেখাটা এই অংশটুকু সলভ করব। তো এর আগে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা ইনস্ট্রাকশন দেয়া আছে। তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে ইনস্ট্রাকশনটা পড়ি, দেখি কি বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম টপের মধ্যে হেডিং দেয়া আছে যে একাদশ সেশন, যেখানে বলা হয়েছে এবার স্কুলের সবাইকে কিভাবে তোমাদের তৈরি করা তোমাদের এলাকার জীববৈচিত্র্যের ক্যাটালগ বা তথ্য চার্ট দেখানো যায় এবং তোমাদের প্রতিবেশীদের হারিয়ে যাওয়ার ঝুঁকি হ্রাস করতে কী ধরনের সচেতনতামূলক কার্যক্রম নেওয়া যায় তা ভেবে বের করো। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সে অনুযায়ী কাজ করো। প্রয়োজনে শিক্ষকদের সাহায্য নাও। তোমরা পোস্টার ও লিফলেট, নকশা বা অন্য কিছু করতে পারো যাতে নিজেদের আইডিয়াগুলো অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়া যায়। সব দলের পোস্টারগুলো শ্রেণীকক্ষের ভেতরে বা সামনের দেয়ালে টাঙিয়ে দিতে পারো যাতে স্কুলের অন্যরাও এই বিষয়ে সচেতন হয়ে ওঠে, কিংবা এর চেয়ে দারুণ অন্য কোনো আইডিয়াও বের
করতে পারে কিনা দেখো। তো এরপরে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিরে দেখা লেখা আছে। ফিরে দেখার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমত লেখা আছে যে এই পুরো কাজটি তোমার কেমন লেগেছে, সেটা হচ্ছে যে এখানে তুমি তোমার মতামতটা লিখতে হবে এই জায়গাটায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ আমাদের পৃষ্ঠা নং 87 মধ্যে আমাদের হচ্ছে যে এখানে সর্বশেষ প্রশ্ন উত্তরটি দেওয়া আছে। সেটি হচ্ছে যে এই কাজটি করতে গিয়ে নতুন কি শিখেছো যা আগে জানতে না, সেটি হচ্ছে যে এখানে লিখতে হবে। তো হচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 86 ও 87 পৃষ্ঠার সমাধান, ফিরে দেখার সমাধান। তো এখানে হচ্ছে যে প্রথম যেই প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে এই পুরো কাজটি তোমার কেমন লেগেছে সেই বিষয়টা আসলে জানানোর জন্য। তারপরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে এই কাজটি করতে গিয়ে নতুন কি শিখেছো যা আগে জানতে না, সেটি হচ্ছে যে লিখতে হবে। তো হচ্ছে যে আমরা প্রথম প্রশ্নটির নমুনা উত্তর এভাবে দিয়েছি যে এই পুরো কাজটি করতে আমার অনেক ভালো লেগেছে, কারণ আমাদের আশেপাশে যে সকল প্রতিবেশী বসবাস করে তাদের সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি। এখানে হচ্ছে যে ধারণা হবে, ধারণা লাভ করতে পেরেছি। আচ্ছা, এরপরে হচ্ছে সর্বশেষ যেটি এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন, যে এই কাজটি করতে গিয়ে নতুন কি শিখেছো যা আগে জানতে না। এটার নমুনা উত্তরটি আমরা এভাবে দিয়েছি যে এই কাজটি করতে গিয়ে নতুন যা শিখেছি তা হলো, নতুন যে বিষয়টি শিখেছি তা হচ্ছে যে এক, যে আমাদের আশেপাশে কারা বসবাস করে তাদের সম্পর্কে জেনেছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে দুই হচ্ছে যে তাদের জীবন ধারণ সম্পর্কে জেনেছি। আচ্ছা, তারপর হচ্ছে যে তিন হচ্ছে যে তাদের শারীরিক গঠন, খাদ্যাভ্যাস, বাসার ধরন ও বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। তো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এটি ছিল আমাদের পৃষ্ঠা নং 86 এবং 87 সমাধান। আমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি এই অধ্যায়টি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।